ইসরায়েলি অনুপ্রবেশে লেবাননের হুঁশিয়ারি, যে কোনো মূল্যে প্রতিরোধ। দক্ষিণ লেবাননের আকাশে আবারও ধোঁয়া। ব্লিদা শহরের ভাঙা দেয়ালে ধুলোর মতো ছড়িয়ে আছে ক্ষোভ, প্রতিরোধ আর শপথের গন্ধ। সেই মুহূর্তে রাজধানী বৈরুত থেকে এক বজ্রধ্বনি ভেসে এলো, যে কোনো ইসরায়েলি অনুপ্রবেশের মুখোমুখি হতে প্রস্তুত থাকুক সেনাবাহিনী। এ ছিল লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউনের নির্দেশ। ব্লিদায় এক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন পৌরকর্মী ইব্রাহিম সালামে। তিনি মারা যান নিজের দায়িত্ব পালনকালে, যেন এক সাধারণ মানুষ, কিন্তু তার মৃত্যু জাগিয়ে তোলে পুরো জাতিকে। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল রুডলফে হাইকাল ভোরে ঘটনাটি রাষ্ট্রপতিকে অবহিত করলে আউন সঙ্গে সঙ্গে নির্দেশ দেন, দক্ষিণের মাটিতে যদি আবার কোনো শত্রুর পা পড়ে, লেবাননের সেনারা যেন সেই মাটি তাদের কবর বানিয়ে দেয়। রাষ্ট্রপতি এই হামলাকে ইসরায়েলের চলমান আগ্রাসী অনুশীলনের অংশ বলে উল্লেখ করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হামলা হয়েছে ঠিক যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির বৈঠকের পরেই, এ যেন শান্তির আলো নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র। এদিকে এই হামলার পর হিজবুল্লাহর বিবৃতি যেন পুরো মধ্যপ্রাচ্যের নীরবতা ভেঙে দিল। তাদের ভাষায়, অপরাধী ইহুদিবাদী শত্রু লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, আন্তর্জাতিক আইনকে উপহাস করছে, আর এর পেছনে রয়েছে ওয়াশিংটনের আশীর্বাদ। হিজবুল্লাহ সরাসরি অভিযোগ তুলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই আগ্রাসনে সবুজ সংকেত দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আমেরিকান রাষ্ট্রদূতের সফর আর মেকানিজম কমিটির বৈঠকের পরপরই হামলা। এ কাকতালীয় নয়, এ পরিকল্পিত যোগসাজশ। হিজবুল্লাহ রাষ্ট্রপতি আউনের নির্দেশের প্রশংসা করে একে বলেছে জাতীয় ও সাহসী সিদ্ধান্ত। তারা লেবাননের সেনাবাহিনীকে পূর্ণ রাজনৈতিক ও প্রতিরক্ষামূলক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, এই বর্বর শত্রুর মুখোমুখি হতে হলে সেনাদের হাতে দিতে হবে পূর্ণ ক্ষমতা, আর জনগণের হৃদয় জ্বালাতে হবে ঐক্যের আগুন। একই সঙ্গে তারা লেবানন সরকারকে সতর্ক করেছে, আর কোনো বিলম্ব নয়, ইসরায়েলের আগ্রাসন রুখতে এখনই জরুরি ও ব্যাপক পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রী নওয়াব সালামও আক্রমণটিকে লেবাননের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, দক্ষিণের মানুষ আমাদের জাতির মর্যাদার জন্য রক্ত দিচ্ছে, আমরা তাদের পাশে আছি, পুরো দেশ তাদের সঙ্গে। যুদ্ধবিরতির 1 বছর পার হলেও ইসরায়েল বারবার লঙ্ঘন করছে চুক্তির শর্ত। তারা এখনও দখল করে রেখেছে সীমান্তের 5টি এলাকা, লাব্বনে, মাউন্ট ব্লাড, ওয়াইদা পাহাড়, আজিয়ে ও হাম্মামিস। লেবাননের ভাষায় এ শুধু আগ্রাসন নয়, এক অপমান। কিন্তু এবার লেবানন চুপ নেই। রাষ্ট্রপতির কণ্ঠে এসেছে দৃঢ় প্রতিজ্ঞা। সেনাবাহিনীর চোখে জ্বলে উঠেছে নতুন আগুন, আর হিজবুল্লাহর প্রতিধ্বনি ভেসে গেছে সীমান্তের ওপারে। আমরা শত্রুকে চিনি, আমরা জানি কিভাবে তার মোকাবিলা করতে হয়। এই উত্তপ্ত সীমান্তে এখন একটাই বার্তা প্রতিধ্বনিত, যুদ্ধবিরতি ভাঙলে প্রতিশোধের দরজা খুলবে, আর সেই দরজা বন্ধ করার ক্ষমতা কারো নেই। রাফায় আবারও আগুন। যুদ্ধবিরতির ছাই থেকে জেগে উঠল হামাস। গাজার দক্ষিণে রাফা। যুদ্ধবিরতি ভেঙে পড়েছে, আর সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে এসেছে পুরনো ছায়া হামাস। ইসরায়েল দাবি করেছে, রাফায় তাদের সেনাদের উপর হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা। আরপিজি রকেটের গর্জন, স্নাইপারের গুলি, সব মিলে সেই দুপুরটা পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, 37 বছর বয়সী মাস্টার সার্জেন্ট ইয়োনা এফ্রেইম বেলবাউম ঘটনাস্থলে নিহত হয়েছেন। পশ্চিম তীরের নেরিয়া বসতির এই সৈন্য ছিলেন ভারী অস্ত্র চালনায় বিশেষজ্ঞ। আইডিএফ বলছে, হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে উঠে এসে আচমকা আক্রমণ চালায়, আরপিজি ছোড়ে, দূর থেকে গুলি ছোড়ে। মুহূর্তেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে রাফার জেনিনা এলাকায়, যা এখন ইসরায়েলের দখলে। কিন্তু এখানেই প্রথম টুইস্ট। হামাস বলছে তারা কোনো হামলা চালায়নি। তাদের দাবি ইসরায়েল মিথ্যা বলছে, কারণ তারা নিজেরাই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আমরা গাজায় কোথাও আইডিএফ এর উপর হামলা চালাইনি, জানিয়েছে হামাসের মুখপাত্র। তবু রাফার আকাশ জানে সত্যিটা। ইসরায়েলি কামান গর্জে উঠেছিল, গোলা বর্ষণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। হামাস নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, অন্তত 30 জনের প্রাণ গেছে সেই গোলায়। শিশুরা, নারী, সাধারণ মানুষ। রক্তে রাঙা হয়েছে রাফার গুলি। এ যেন এক দম বন্ধ করা দ্বৈরথ। এক পাশে ইসরায়েলের কামান, আর অন্য পাশে হামাসের ছায়াযুদ্ধ। ইসরায়েল বলছে হামাস যুদ্ধবিরতি ভেঙেছে, হামাস বলছে ইসরায়েলি আগুন ধরিয়েছে।
আর মধ্যপ্রাচ্যের বাতাসে আবারও গন্ধ ছড়িয়ে পড়ছে ধোঁয়ার, বন্দুকের, প্রতিশোধের। এর মধ্যে সামনে এলো আরেকটি টুইস্ট। জিম্মিদের দেহ নিয়ে চলছে নতুন টানাপোড়ে। ইসরায়েল বলছে হামাস যুদ্ধবিরতির অংশ হিসেবে এখনো সব মৃতদেহ ফেরত দেয়নি। হামাস বলছে ইসরায়েলি বোমা বর্ষণে অনেক কবরস্থানই ধ্বংস হয়ে গেছে, তাই নিখোঁজদের দেহ খুঁজে পাওয়া কঠিন। আর দূরে ওয়াশিংটনে দাঁড়িয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন ইসরায়েল আত্মরক্ষায় যা করেছে তা সঠিক। হামাস ছোট একটা অংশ, কিন্তু যদি তারা ভালো আচরণ না করে তাহলে তাদের জীবনই শেষ হবে। তার কথায় যুদ্ধবিরতির শেষ ছোঁয়াটুকু যেন মিলিয়ে গেল। কিন্তু গাজার বুকে হামাস এখনো টিকে আছে। সুড়ঙ্গের নিচে, ধ্বংসস্তূপের ভেতরে তাদের ছায়া ঘুরে বেড়ায়। প্রতিবারই যখন মনে হয় তারা শেষ, তখনই তারা আবার জেগে ওঠে, আরো সংগঠিত, আরো সাহসী হয়ে। রাফার মাটি আজ বলছে যুদ্ধবিরতি হয়তো কাগজে আছে, কিন্তু বাস্তবে নেই। কারণ গাজার মাটিতে শান্তি যতবার জন্ম নেয়, ততবারই জন্ম নেয় তার শত্রু, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক ছায়া নাম, যার নাম হামাস। এই মুহূর্তে গাজা যেন আবার এক অগ্নিগর্ভ শহর। আকাশের ড্রোন, মাটিতে ট্যাঙ্কের গর্জন, আর কোথাও গভীরে অন্ধকার সুড়ঙ্গের নিচে আবার প্রস্তুত হচ্ছে তারা, একদল যোদ্ধা যারা প্রতিশোধ নিতে জানে, যারা পরাজয় মানে না, যাদের নাম হামাস। বিশ্ব রাজনীতিতে নতুন বিস্ফোরণ। বুরেভেস্টেনিকের আগুনে কাঁপছে পশ্চিমা দুনিয়া। রাশিয়া যখন তার নতুন পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্টেনিক মিত্রদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব রাখল, ঠিক সেই মুহূর্তে তেহরান থেকে ভেসে এলো এক কাঁপানো ঘোষণা: আমরা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ব। এ যেন এক সুরে বাঁচতে শুরু করেছে তিন শক্তির ত্রিমূর্তি: রাশিয়া, চীন ও ইরান। ২৬ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উন্মোচন করেন এমন এক অস্ত্র যা বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাতে পারে। বলা হচ্ছে বুরেভেস্টেনিক একবার ছুটে গেলে তাকে থামানোর শক্তি পৃথিবীর কারণে। আর এই পরীক্ষার পরই পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, রাশিয়ার সব বন্ধুদের অভিনন্দন। শব্দটা যেন ছিল সংকেত, মিত্রদের ডাক। একদিন পর ২৭ অক্টোবর তেহরানে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা। তিনি বলেন, চীন, রাশিয়া ও ইরান, এই তিন দেশ এখন নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে নেতৃত্ব দিচ্ছে। তার এই বক্তব্য যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের কানে ঝড় বইয়ে দিয়েছে। কারণ একদিকে রাশিয়া পারমাণবিক শক্তির নতুন অধ্যায় খুলেছে, অন্যদিকে ইরান তার কূটনৈতিক বন্ধুত্বকে রূপ দিয়েছে অস্ত্রের কৌশলে। ২০ বছরের কৌশলগত চুক্তি কার্যকর করেছে রাশিয়া ইরান, আর ২৫ বছরের অংশীদারিত্ব চুক্তি ইরান চীনের হাতে শক্তভাবে বাঁধা। এই সম্পর্ক এখন শুধু কূটনৈতিক নয়, সামরিক বাস্তবতাও। ২৪ অক্টোবর আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর প্রধানকে যৌথ চিঠি পাঠায় রাশিয়া, চীন ও ইরান। চিঠিতে তারা জানায়, জাতিসংঘের প্রস্তাবের মেয়াদ শেষ, এখন থেকে ইরান স্বাধীন, অর্থাৎ নিষেধাজ্ঞার বেড়ি ছিঁড়ে ইরান তার পারমাণবিক পথ চলায়, আর থামবে না। ১৮ অক্টোবর তারা একই দাবি পাঠায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছেও। তারা পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলে, তোমরা অবৈধভাবে ইরানকে আটকে রাখতে চাইছো, কিন্তু ইতিহাসের গতিপথ তোমাদের হাতে নেই। অন্যদিকে ওয়াশিংটনে যেন অস্থিরতা বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেছেন। পরিবর্তে রাশিয়ার তেল শিল্পে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু তাতে কি পুতিন থেমেছেন? না, বরং তার ক্ষেপণাস্ত্রই এখন হয়ে উঠেছে পশ্চিমের দুঃস্বপ্ন। চীনের সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক উত্তপ্ত। পুনর্নির্বাচনের পর থেকেই বাণিজ্য যুদ্ধ চলছে। ৩০ অক্টোবর তারা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কথা, কিন্তু সেই সাক্ষাতের আগেই তৈরি হয়েছে অনিশ্চয়তার ঘন কুয়াশা। বিশ্ব রাজনীতি আজ যেন দুই সুপার পাওয়ারের সংঘর্ষ ক্ষেত্র। এক পাশে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা, অন্য পাশে জেগে উঠছে রাশিয়া, ইরান ও চীনের নতুন জোট, যেখানে পারমাণবিক শক্তি, কূটনৈতিক ঐক্য আর অদম্য প্রতিরোধের বার্তা মিশে গেছে এক সুরে। এ যেন নতুন শীতল যুদ্ধের সূচনা। এক প্রান্তে ওয়াশিংটনের নীরবতা, আর অন্য প্রান্তে মস্কো ও তেহরানের বাজনা। বিশ্ব ব্যবস্থা পাল্টাবে, ইতিহাস আবার লেখা হবে। রাশিয়া এখন শুধু এক দেশ নয়, এক ঘোষণা, অপরাজেয় শক্তির প্রতিধ্বনি। আর ইরান, সে হয়ে উঠছে সেই আগুন যার আলোয় পশ্চিম এখন তাকিয়ে আছে ভয়ের চোখে।
জাতিসংঘে সৌদি আরবের গর্জন, ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলি সার্বভৌমত্ব কখনোই নয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক ঝলমলে সন্ধ্যা। সারা বিশ্বের চোখ ছিল একদিকে। আরব বিশ্বের নেতৃত্বে উঠে আসা সৌদি আরবের প্রতিনিধি মঞ্চে। শান্ত কণ্ঠে শুরু হলেও মিনিট পেরোতেই তার বক্তব্যে যেন ঝড় বইল কূটনীতির অন্দরে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার দুটি বিল, রাজ্য এটিকে সম্পূর্ণরূপে নিন্দা জানায়। এই এক ঘোষণায় কাঁপল সভাকক্ষ। সৌদি প্রতিনিধি স্পষ্ট করে দিলেন, কোনো আইন, কোনো প্রস্তাব, কোনো রাজনৈতিক নাটক কিছুই ফিলিস্তিনের ভূমি কেড়ে নিতে পারবে না। ইসরায়েলের সংসদ নেসেট সম্প্রতি দুটি বিল পাশের প্রাথমিক অনুমোদন দিয়েছে। লক্ষ্য একটাই, অধিকৃত পশ্চিম তীরের ওপর ইসরায়েলের আইনি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। এই বিল পাশ হলে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনগুলো পাবে বৈধতার ছোঁয়া। কিন্তু রিয়াদ স্পষ্ট বলেছে, এটি আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। এটি অন্যায়ের বৈধতা নয়, বরং অন্যায়ের উৎস ঘোষণা। সৌদি আরবের কণ্ঠে যেন ছিল এক নীরব অগ্নি। ফিলিস্তিনি ভূমির প্রতিটি কণা, প্রতিটি প্রার্থনার মাটি তার প্রতি এক অনড় প্রতিশ্রুতি। সভায় সৌদি প্রতিনিধি বললেন, রাজ্য ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির পাশে দৃঢ়ভাবে রয়েছে। গাজার ধ্বংসস্তূপে মানবতা হারিয়ে যেতে পারে না। আমাদের লক্ষ্য ফিরে আসুক স্বাভাবিকতা, শুরু হোক পুনর্গঠন, মানুষ যেন মর্যাদার সঙ্গে নিজেদের মাটিতে বাঁচতে পারে। এই বক্তব্যের সময় আন্তর্জাতিক কূটনীতিকদের মুখে নীরবতা। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি কিছু আরব দেশও তাকিয়েছিল সেই ভাষণের দিকে, যেখানে ছিল দৃঢ়তা ও নেতৃত্বের এক অনন্য মিশ্রণ। সৌদি প্রতিনিধি আরো বলেন, আমরা ফ্রান্সের সঙ্গে মিলে নিউ ইয়র্ক ঘোষণা বাস্তবায়নের জন্য কাজ করছি। ইতিমধ্যে বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক স্থিতি বজায় রাখতে আমরা জরুরি তহবিল গঠন করেছি, যাতে প্রশাসন, নিরাপত্তা ও শাসন ব্যবস্থা টিকে থাকে। এ যেন কূটনীতির ভাষায় বলা এক যুদ্ধ ঘোষণা, শান্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, কিন্তু স্পষ্টভাবে ইসরায়েলি দখলের বিপক্ষে। আরেক নাটকীয় মুহূর্তে সৌদি প্রতিনিধি কৃতজ্ঞতা জানান কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতার প্রচেষ্টাকে। কিন্তু তারপরই তিনি নাম নেন এক অপ্রত্যাশিত ব্যক্তি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের উদ্যোগের প্রশংসা করি, তবে শান্তি কেবল তখনই সম্ভব যখন দখল শেষ হবে। এই লাইনেই যেন ছিল পুরো বক্তৃতার মূল বার্তা। শান্তি মানে দখল নয়, শান্তি মানে স্বাধীনতা। সভা শেষে সৌদি আরবের প্রতিনিধি এক চূড়ান্ত আহ্বান জানান নিরাপত্তা পরিষদকে, অবরোধ সম্পূর্ণ তুলে নিন, আল কুদস, আল শরীফের পবিত্র স্থানগুলো রক্ষা করুন, ফিলিস্তিনের পরিচয় বদলে দিতে চাওয়া একতরফা পদক্ষেপ প্রতিরোধ করুন। তার কণ্ঠে তখন শুধু নীতি নয়, ছিল এক রাজকীয় দৃঢ়তা। মনে হচ্ছিল আরব বিশ্বের নেতৃত্ব যেন আবার ফিরে এসেছে রিয়াদের হাতে। বিশ্লেষকরা বলছেন, এটা কেবল নিন্দা নয়, বরং এক নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা, যেখানে সৌদি আরব কেবল এক তেল সমৃদ্ধ দেশ নয়, বরং মধ্যপ্রাচ্যের ন্যায় বিচারের কণ্ঠস্বর। জাতিসংঘের মঞ্চে সেই কণ্ঠ বলেছে, ফিলিস্তিনের স্বাধীনতা কোনো স্বপ্ন নয়, এটি বাস্তব হবে। এ যেন ইতিহাসের এক প্রতিধ্বনি। রিয়াদ আবার বলছে, ন্যায় দমে না, ন্যায় উঠে দাঁড়ায়। রাশিয়া পাশে, ইরান প্রস্তুত। আরেকবার আগুন ছুঁয়ে দেখতে চাইছে ইসরায়েল। এক অদ্ভুত উত্তেজনায় জ্বলছে মধ্যপ্রাচ্যের আকাশ। চারপাশে যুদ্ধের গন্ধ, আর সেই গন্ধের কেন্দ্রে দুটি নাম, রাশিয়া ও ইরান। পশ্চিমাদের চোখে এরা যেন আগুনের দুটি শিখা, যারা যত দমন করা যায় ততই জ্বলে ওঠে আরো উজ্জ্বল হয়ে। সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্যে সাবেক মার্কিন জেনারেল লরেন্স হন সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি একা ইরানের সঙ্গে যুদ্ধে নামে তবে ধ্বংস অনিবার্য। তার ভাষায়, তেহরানের বিরুদ্ধে একা লড়াই মানে আত্মহনন। জেনারেলের মতে, ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যা মার্কিন সামরিক পরিকল্পনাকেও কাঁপিয়ে দিয়েছে। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এতটাই নির্ভুল যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা, আয়রন ডোম বা ডেভিড স্লিং সবই প্রায় অচল হয়ে যাবে। তিনি আরো যোগ করেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা এড়িয়ে গেছে। যদি তারা ধৈর্য না দেখাতো, ইসরায়েলের হতাহতের সংখ্যা ভয়াবহ হতো। আর এখানেই রয়েছে টুইস্ট। ইসরায়েল এখন জানে ইরানকে একা মোকাবিলা করা সম্ভব নয়, তাই তারা চাইছে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনতে। কিন্তু প্রশ্ন একটাই, ওয়াশিংটন কি সত্যিই তেহরানের ক্ষেপণাস্ত্র ঝড়ে পা বাড়াবে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে সম্প্রতি তুলে নেওয়া হয়েছে ক্ষেপণাস্ত্র সীমা। এখন তেহরান চাইলে 2000 কিলোমিটারেরও বেশি পাল্লার অস্ত্র বানাতে পারবে। এর অর্থ একটাই, ইরানের নিশানায় এখন শুধু ইসরায়েল নয়, পুরো ইউরোপ, এমনকি মার্কিন ঘাঁটিও।
সামরিক মহলে গুঞ্জন, রাশিয়ার সঙ্গে ইরানের নতুন প্রযুক্তিগত সহযোগিতা শুরু হয়েছে। রাশিয়ার অভিজ্ঞ প্রকৌশলী ও ইরানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একসাথে কাজ করছে উন্নত ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সিস্টেমে। মস্কো ও তেহরানের এই অ্যালায়েন্সকে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন একটি নতুন যুগের সূচনা। রাশিয়া এখন ইউক্রেন যুদ্ধের ময়দানে ব্যস্ত, কিন্তু তার ছায়া নেমে এসেছে মধ্যপ্রাচ্যে। মস্কো চাইছে ওয়াশিংটনের মনোযোগ ইউরোপ থেকে সরিয়ে লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যে নিয়ে যেতে, আর তেহরান তারা চাইছে এই সুযোগে নিজেকে অপ্রতিরোধ পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে। শনিবার তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামরিক তীরন্দাজি প্রতিযোগিতায় ইরানের সেনা উপপ্রধান অ্যাডমিরাল হাবিবুল্লাহ আইয়ারি গর্জে উঠলে, আমরা প্রস্তুত, স্থল, আকাশ কিংবা সমুদ্র, যেখান থেকেই হোক যে হুমকি আসবে ইরান তাকে ছিন্ন ভিন্ন করে দেবে। তিনি আরো বলেন, ইরানের সেনারা বাছাই করা তরুণ, যারা দেশের নিরাপত্তার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। এই বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক মহলে আলোচনায় নতুন প্রশ্ন, ইরান কি এখন কেবল এক দেশ নাকি এক প্রতিরোধ সাম্রাজ্য? বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও ইরানের এই জোট এখন কেবল সামরিক নয়, এটি এক ধরনের দার্শনিক প্রতিরোধ, যা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে বিশ্ব রাজনীতিতে নতুন অধ্যায় লিখছে। ইসরায়েল হয়তো জানে আগুন নিয়ে খেলা মানে দগ্ধ হওয়া, কিন্তু তারা কি সেই আগুনের দিকে আবারও হাত বাড়াবে? মাত্র কয়েকশো কেজি ইউরেনিয়াম এবং সমগ্র মধ্যপ্রাচ্যের কূটনীতি একবারই ঘুরে গেল। প্রশ্নটি সরল, কেনই বা এটুকু ধাতু নিয়ে দেশগুলো যুদ্ধ পর্যন্ত করতে রাজি হয়? উত্তরটা আছে কণায় কণায়, এবং তা এমন ভাবে যে একবার বুঝলে চোখ ফেরানো যায় না। ইউরেনিয়াম হলো পৃথিবীর ভারী ধাতুগুলোর মধ্যে একটি। প্রকৃতিতে যে ধরনের ইউরেনিয়াম পাওয়া যায় তাতে মাত্র নগণ্য অংশ, প্রায় 0.7%, U-235 নামে এমন এক আইসোটোপ যেটি ভাঙলে বিশাল শক্তি মুক্তি পায়। অধিকাংশ ইউরেনিয়াম U-238 যা নিজে থেকে পারমাণবিক বোমায় কাজে লাগে না। তাই বিজ্ঞানীরা বিশেষ প্রক্রিয়ায় এই U-235 এর অনুপাত বাড়ান, এটাকেই বলে সমৃদ্ধিকরণ। তবে এখানে সামরিক উদ্দেশ্যে সরাসরি নির্দেশ না দিয়ে বললে হবে, একবার সমৃদ্ধি বাড়লে সামর্থ্য বদলে যায়। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম IAEA এর হিসাব অনুযায়ী ইরানের কাছে 400 কেজির বেশি এমন স্টক আছে। এই স্তরটি শস্ত্র উপযোগী পর্যায়ের সবচেয়ে ভয়ঙ্কর দরজার কাছে পৌঁছায়, কারণ 60% থেকে 90% অর্থাৎ অস্ত্রমানের করা তুলনায় সহজ। প্রথম থেকেই 60% থাকা মানে সময় ও প্রযুক্তি দুটোই ঝঞ্ঝাট কমে যায়। তাই শুধু কিলোগ্রাম নয়, প্রস্তুতি ও দ্রুততা দেশগুলোর নিরাপত্তার হিসেব বদলে দেয়। কিভাবে? সংক্ষেপে বললে, ধাতুটিকে এমন এক রাসায়নিকে রূপান্তর করে গ্যাস আকারে কেন্দ্রিফিউজ নামের যন্ত্র দিয়ে মূলত হালকা U-235 ও ভারী U-238 আলাদা করা হয়। এটি বেশ জটিল প্রক্রিয়া, একই সাথে বিপজ্জনক। একবার অনেক পরিমাণে উচ্চশ্রেণী সমৃদ্ধি হাতের কাছাকাছি এলেই একটি দেশের ব্রেকআউট বা অস্ত্র তৈরির সময় খুবই কমে আসে। মিত্রের সহযোগিতা ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। রাশিয়ার সমর্থন, কৌশলগত চুক্তি ও উচ্চস্তরের রাজনৈতিক সমঝোতা ইরানকে কেবল কাঁচামাল নয়, আন্তর্জাতিক মঞ্চে একটা জোরালো সহায়তা দিচ্ছে, যা ভূ রাজনীতিকে নতুন করে রিদম দিল। ফলে ইউরেনিয়াম ইস্যু এখন ভৌগোলিক সীমা ছাড়িয়ে গ্লোবাল কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। CNN এর সাথে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, আমাদের কখনোই পারমাণবিক অস্ত্র রাখার ইচ্ছা ছিল না, এবং আমরা 2015 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সহ P5+1 দেশগুলির সাথে পরমাণু সহযোগিতা সংক্রান্ত সমঝোতা বা JCPOA স্বাক্ষর করার সময় এটি প্রমাণ করেছি। আরাকচি আরও বলেন, আমেরিকা আমাদের পারমাণবিক স্থাপনা এবং সমৃদ্ধকরণ কেন্দ্রগুলিতে আক্রমণ করেছে, সেগুলো ধ্বংস করেছে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু এই সামরিক অভিযান সমস্যার সমাধান করতে পারেনি, কারণ প্রযুক্তিটি আমাদের কাছে সহজলভ্য এবং দেশীয়। আমরা বিদেশ থেকে পারমাণবিক প্রযুক্তি আমদানি করিনি, বরং নিজেরাই এটি তৈরি করেছি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেছেন, তেহরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পুনরায় শক্তি প্রয়োগের আশঙ্কা করছেন তিনি। চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি নজিরবিহীন বোমা হামলা চালায়। ফলে যুদ্ধ শুরু হলে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার বলেছেন, গ্রোসের মন্তব্য উদ্বেগের বশে নাকি হুমকি হিসেবে তা স্পষ্ট নয়। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বলেছেন, কিন্তু যারা এই ধরনের হুমকি দিচ্ছেন তাদের বুঝতে হবে যে একটি ব্যর্থ অভিজ্ঞতার পুনরাবৃত্তি করলে তা কেবল আরেকটি ব্যর্থতার দিকেই নিয়ে যাবে।
অবশেষে কি পরমাণু ক্ষমতাধর হয়ে উঠল ইরান? জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর রিপোর্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবির ভিত্তিতে তেহরানের সামরিক সক্ষমতা নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছে তা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই জল্পনা যদি সত্যি হয়, তবে ইরান শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তিতে পরিণত হবে। পরমাণু সক্ষমতায় ইরান, ট্রাম্পের দাবি কি মিথ্যা? গত জুনে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কিন্তু তার সেই দাবিকে সরাসরি মিথ্যা প্রমাণিত করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA। IAEA এর প্রধান রাফাল গ্রোসি জানিয়েছেন, ইরানের কেন্দ্রগুলোতে এখনও প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। বিজ্ঞানীরা এটিকে পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহার করেন। গ্রোসির এই বক্তব্য সামরিক বিশ্লেষকদের উদ্বেগ আরও বাড়িয়েছে, কারণ এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে ইরান প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। যদিও বর্তমানে তেহরানের হাতে কোনো পরমাণু অস্ত্র নেই বলেই দাবি করে আসছে IAEA। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি স্পষ্ট করে দিয়েছেন, শত্রুদের হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মসূচি টিকে আছে। তিনি বলেন, পারমাণবিক স্থাপনা ধ্বংস হলেও আমাদের খেলা শেষ হয়নি। সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও অক্ষতই রয়েছে। যদিও খামেনি বরাবরই বলে এসেছেন, ইউরেনিয়াম ব্যবহার করে অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তেহরানের নেই। নেতানিয়াহুর মারাত্মক দাবি, ICBM কি পূর্ব উপকূলে আঘাত হানবে? ইরানের পারমাণবিক সক্ষমতার এই জল্পনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক মারাত্মক দাবি করেছেন। তিনি বলেন, ইরানের হাতে চলে এসেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM এর শক্তিশালী বহর। তার মতে, এই অস্ত্রটি 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালাতে পারে, যা দিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলেও আঘাত হানা সম্ভব। এটি সবার জন্য একটি বড় বিপদ। নেতানিয়াহু তার দাবির সপক্ষে কোনো জোরালো প্রমাণ হাজির না করলেও সমর বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান রকেট প্রযুক্তি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য যথেষ্ট। যদি ইরান 12,000 কিলোমিটার পাল্লার খোররামশার 5 মডেলের ICBM তৈরি করতে পারে, তবে তা অবশ্যই পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ ফাঁকি দিতে সক্ষম হবে তো ইরান? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায়, একই দিকে যেমন ট্রাম্পের দাবি ভুল প্রমাণিত হয়েছে, ঠিক তেমনই নেতানিয়াহুর ICBM দাবির পক্ষেও সরকারিভাবে কোনো নিশ্চয়তা মেলেনি। তবুও IAEA এর রিপোর্ট এবং নেতানিয়াহুর দাবি, এই দুয়ে মিলে একটি নতুন মেরুকরণ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, ইরান যদি সত্যি ICBM ও পর্যাপ্ত ইউরেনিয়াম মজুদের মাধ্যমে পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন করে থাকে, তবে বিশ্ব ভূরাজনীতির মোড় ঘুরে যাবে। তেহরান সম্ভবত পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে। আর যদি এই ক্ষমতা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত হয়, তবে তা শুধুমাত্র ইসরায়েল নয়, বরং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য মারাত্মক হুমকি। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে বলে যারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। ইরানের সর্বোচ্চ নেতার আশ্বাস এবং IAEA এর রিপোর্ট যেন এই বার্তাই দিচ্ছে, শত্রুর আস্তানায় আঘাত হানার সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে তেহরান। ক্যারিবিয়ানে যুদ্ধের গন্ধ, ট্রাম্পের চোখের সামনে পুতিন মাদুরো জোটে নতুন দাবার চাল। ক্যারিবিয়ান সাগরে যেন ঝড়ের পূর্বাভাস। একদিকে মার্কিন যুদ্ধজাহাজ নোঙর করছে ট্রিনিদাদের উপকূলে, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষর করলেন এক ঐতিহাসিক চুক্তিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে নতুন কৌশলগত জোটে। এটি শুধু একটি চুক্তি নয়, বরং এক ভূরাজনৈতিক ঘোষণা। আমেরিকার পেছনের উঠোনে রাশিয়া এখন উপস্থিত। রাশিয়া আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি অনুমোদন করেছে। পুতিন নিজে স্বাক্ষর করেছেন সেই নথিতে, যা কার্যকর হওয়ার পর দুই দেশ নতুন এক কৌশলগত অধ্যায়ে প্রবেশ করবে। চুক্তির আওতায় রয়েছে জ্বালানি, খনিজ সম্পদ আহরণ, পরিবহন ও যোগাযোগ, নিরাপত্তা সহযোগিতা এবং সন্ত্রাসবাদ দমন। অর্থাৎ ভেনেজুয়েলার আকাশ থেকে তার সমুদ্র পর্যন্ত রাশিয়ার ছায়া আরও ঘন হচ্ছে। মস্কো ও কারাকাস একমত হয়েছে নিয়মিত কূটনৈতিক ও সামরিক সংলাপে অংশ নিতে, যা ভবিষ্যতে পশ্চিমা প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করবে। একজন রুশ বিশ্লেষক এক কথায় বললেন, এই চুক্তি শুধু অর্থনীতি নয়, এটা আমেরিকার নাকের ডগায় এক সামরিক বার্তা।
রাশিয়ার এই পদক্ষেপ এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক কার্টেল দমনের নামে ক্যারিবিয়ানে সামরিক তৎপরতা বাড়িয়েছেন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নোঙর করেছে ত্রিনিদাদের বন্দরে। কিন্তু প্রতিবেশী ভেনেজুয়েলার মতে এটি কোনো মহড়া নয়, বরং এক সামরিক উস্কানি। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, স্পেন বন্দরে থাকা ওই যুদ্ধজাহাজ সম্পূর্ণ সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। এমনকি ভেনেজুয়েলা অভিযোগ করেছে ট্রিনিদাদ ও টোবাগো মার্কিন সিআইএ এর সঙ্গে মিলে এক শত্রুতামূলক অপারেশন পরিচালনা করছে। তাদের দাবি, সিআইএ এর নির্দেশে প্রশিক্ষিত ভাড়াটেরা ক্যারিবিয়ানে একটি মিথ্যা পতাকা হামলার পরিকল্পনা করছিল, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। রাজধানী কারাকাসে এক সাংবাদিক সম্মেলনে ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ বলেন, আমরা এমন ভাড়াটেদের ধরেছি যাদের কাছে সিআইএ থেকে সরাসরি পাওয়া গোপন তথ্য ছিল। তার কথায় ছিল বারুদের গন্ধ। আমেরিকা আমাদের সীমান্তে আগুন জ্বালাতে চাইছে, আর রাশিয়া এসেছে সেই আগুন নেভাতে। এদিকে পোর্ট অফ স্পেনে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভে ফেটে পড়েছে মানুষ। তাদের দাবি, আমরা যুদ্ধ চাই না, আমেরিকার যুদ্ধজাহাজ আমাদের ভূমি অপবিত্র করছে। আঞ্চলিক সংগঠন ক্যারিকম, যেখানে ট্রিনিদাদ ও টোবাগো সদস্য, তারা স্পষ্ট বলেছে এই মুহূর্তে প্রয়োজন সংলাপ নয় সংঘাত। কিন্তু রাশিয়ার পদক্ষেপ এখন আর শুধু সংলাপের বিষয় নয়, এটি এক কৌশলগত বাস্তবতা। পুতিন জানেন, ক্যারিবিয়ান হলো সেই জায়গা যেখানে একসময় কিউবা সংকট বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এখন সেই একই নীল জলে রাশিয়ার নতুন মিত্র ভেনেজুয়েলা। মাদুরো স্পষ্ট বলেছেন, আমেরিকার প্রতিটি নৌ অভিযান আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র। আর রাশিয়ার প্রতিক্রিয়া নীরব কিন্তু দৃঢ়। এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, মস্কো ইতিমধ্যে ভেনেজুয়েলায় সামরিক প্রযুক্তি সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি এক নতুন শীতল যুদ্ধের সূচনা হতে পারে, যেখানে মার্কিন যুদ্ধজাহাজের ঠিক বিপরীতে দাঁড়াবে রাশিয়ার প্রভাবলয়। এক প্রজন্ম আগে যেখানে সোভিয়েত পতাকা উড়েছিল কিউবায়, আজ সেখানে আবার তার ছায়া পড়ছে ভেনেজুয়েলার আকাশে। আর বিশ্বের চোখ এখন পুতিনের দিকে, যে মানুষটি জানেন দাবার বোর্ডে কখন রাজাকে সরাতে হয় আর কখন স্রেফ এক ঘুঁটি দিয়ে পুরো খেলা বদলে দেওয়া যায়। ভূগর্ভে লুকানো আগুন। ইরানের গোপন ক্ষেপণাস্ত্র শহর কাঁপিয়ে দিলেও পশ্চিমকে। শত্রুরা হয়তো কল্পনাও করতে পারেনি ইরান এতটা শক্তিশালী, এতটা প্রস্তুত, এতটা অদৃশ্য। দীর্ঘদিন ধরে নিজেদের সামর্থ্য নিয়ে তেহরান ছিল নীরব, কেবল মাঝে মাঝে গর্বের আভাস দিত। কিন্তু সাম্প্রতিক ইসরায়েল আমেরিকা বিরোধী যুদ্ধের পর থেকে যেন একের পর এক গোপন রহস্য উন্মোচন করছে আয়াতুল্লাহ খামেনির দেশ। আর এবার যা স্বীকার করেছে ইরান, তা শোনার পর পশ্চিমা বিশ্বে নেমেছে অস্থিরতা। ইরান জানিয়েছে তারা তৈরি করেছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। হ্যাঁ, শত্রুদের চোখে অদৃশ্য এক শহর, যেখানে মাটি ফুঁড়ে উঠে আসতে পারে হাজারো ক্ষেপণাস্ত্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থাটি নির্মিত হয়েছে সিভিল ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুসারে। এই প্রকল্পের লক্ষ্য একটাই, আকাশে নয়, মাটির নিচে লুকিয়ে থেকে আঘাত হানা, যখন শত্রু বুঝতেও পারবে না কোথা থেকে আসছে বিস্ফোরণ। তেহরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি জানিয়েছেন, এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো আমাদের সাফল্যের প্রতীক, আমাদের প্রতিরোধ ক্ষমতার জীবন্ত প্রমাণ। তিনি আরও বলেন, এই প্রকল্পগুলো শত্রুর আগ্রাসন প্রতিহত করার জন্য গড়ে তোলা হয়েছে, বিশেষ করে ইসরায়েলি শাসনের বিরুদ্ধে। জেনারেল জালালির মতে, গত জুনে 12 দিনের যুদ্ধে ইরান তার সামরিক সক্ষমতা দেখাতে সক্ষম হয়েছিল এই ভূগর্ভস্থ ব্যবস্থা ব্যবহার করে। সেই যুদ্ধ ইরানের জন্য একদিকে এনেছে সাফল্য, অন্যদিকে দেখিয়েছে কিছু দুর্বলতাও। তাই আয়াতুল্লাহ খামেনি এখন দেশের সব প্রতিরক্ষা সংস্থাকে নির্দেশ দিয়েছেন সেই দুর্বলতা দূর করতে নতুন কর্মসূচি হাতে নিতে। কিন্তু এখানেই গল্পের টুইস্ট। খামেনি শুধু প্রতিরক্ষা ব্যবস্থায় শক্ত করছেন না, তুলে নিচ্ছেন ক্ষেপণাস্ত্র কর্মসূচির সব সীমাবদ্ধতাও। এর আগে ইরানে উৎপাদিত অস্ত্রের পাল্লা সর্বোচ্চ 2200 কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ নেতা। কিন্তু এখন সেই সীমা নেই। এখন ইরান সিদ্ধান্ত নেবে নিজের মতো করে, তার নিরাপত্তা, তার প্রয়োজন, তার ভূ রাজনীতি অনুযায়ী। বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের প্রতিরক্ষা নীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত। তেহরান আর কোনো সীমা মানবে না, তারা মানবে না কোনো বাইরের চাপ, কোনো পশ্চিমা নিষেধাজ্ঞা, কোনো ইউরোপীয় হুমকি। এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো এখন শুধু ইরানের গোপন অস্ত্রভাণ্ডার নয়, এটি এক প্রতীক অদম্য প্রতিরোধের, নিঃশব্দ শক্তির, এবং সেই দেশের যে ইতিহাসের প্রতিটি আঘাতকে বেঁচে থেকে জবাব দিয়েছে।
পশ্চিমা বিশ্বের চোখে এখন ইরান এক রহস্যময় ছায়া। যে দেশকে ধ্বংস করার স্বপ্ন তারা বহুবার দেখেছে, সেই দেশ আজ নিজের মাটির নিচে গড়ে তুলেছে এক অদৃশ্য দুর্গ। যখন তারা আকাশে খুঁজবে শত্রু, তখন তেহরানের প্রতিশোধ আসবে মাটি ফুঁড়ে, ভূগর্ভ থেকে, নীরবে কিন্তু বিধ্বংসী শক্তিতে। এটাই ইরান, দৃশ্যমানের চেয়েও ভয়ঙ্কর, অন্ধকারের মধ্যেও যার আলো জ্বালে প্রতিরোধের আগুন হয়ে। পৃথিবীর সবচেয়ে দুর্গম অঞ্চল হিমালয়, যেখানে বাতাসে অক্সিজেন কম, কিন্তু এখন সেখানে শ্বাস নিচ্ছে এক নতুন শক্তি। চীন সেখানে গড়ে তুলেছে এমন এক জগৎ যা মানচিত্র বদলে দেবে। রাতের অন্ধকারে তুষারের নিচে ধীরে ধীরে জেগে উঠছে সড়ক, রেল, বিমান ঘাঁটি, বাঁধ, বিদ্যুৎ কেন্দ্র, নিঃশব্দ সামরিক বিপ্লব। প্রতিটি রাস্তা যেন ট্যাঙ্কের পথ, প্রতিটি বিমানবন্দর যেন যুদ্ধের রানওয়ে, প্রতিটি বাঁধ যেন ভবিষ্যতের অস্ত্র। হিমালয়ের বুক চিরে চীন তৈরি করছে দ্বৈত ব্যবহারের অবকাঠামো, যেগুলো বেসামরিক মনে হলেও মুহূর্তেই সামরিক ঘাঁটিতে পরিণত হতে পারে। তিব্বতের পর্বতমালা এখন কেবল পর্যটনের স্বপ্ন নয়, বরং সামরিক ঘুঁটি সাজানোর মাঠ। 2020 সালের পর থেকে চীন শুরু করেছে অবিশ্বাস্য এক নির্মাণ যজ্ঞ। 300টির বেশি প্রকল্প চলছে শুধু তিব্বতে। G219 মহাসড়ক এখন শক্তিশালী। যেখানে আগে সৈন্য পাঠাতে সপ্তাহ লাগত, এখন ট্যাঙ্ক চলে যাচ্ছে কয়েকদিনে। G315, G318 সব রাস্তাই হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত। এগুলো আর সাধারণ পথ নয়, এগুলো সামরিক করিডোর। আকাশেও ছোঁয়া চীনের ছায়া। শিগাৎসে হ্যাপিং বিমানবন্দর এখন রণাঙ্গন। সেখানে হেলিকপ্টার প্যাড, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি J-11 যুদ্ধ বিমানও মোতায়েন। আরও বিমান ঘাঁটি তৈরি হচ্ছে সানান লংজি, নগরী লুংসা, হোটান, কাশগড়। সব জায়গায় একটাই চিত্র, চীনের পতাকা, যুদ্ধের প্রস্তুতি। এই ঘাঁটিগুলোর অনেকগুলো ভারতের সীমান্ত থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। চীন শুধু আকাশ নয়, মাটিকেও নিয়ন্ত্রণে আনছে। তিব্বতের মধ্য দিয়ে তৈরি হচ্ছে সিচুয়ান তিব্বত রেল লাইন। 1600 কিলোমিটার দীর্ঘ এই রেল লাইন একদিনে সেনা ও অস্ত্র পৌঁছে দিতে পারবে সীমান্তে। মাত্র 13 ঘন্টায় লাসা থেকে চেংদু যেন এক যুদ্ধযন্ত্রের শিরা উপশিরা গড়ে উঠছে পাহাড়ের তলায়। জলযুদ্ধের প্রস্তুতি। তিব্বতের নদীগুলো একসময় ছিল শান্ত, এখন সেখানে দাঁড়িয়েছে লোহার দেয়াল, কংক্রিটের বাঁধ। চীনের নতুন প্রকল্প মেডক মেগা ড্যাম, বিশ্বের সবচেয়ে বড় বাঁধ হতে যাচ্ছে এটি। খরচ $137 বিলিয়ন। বিদ্যুৎ উৎপাদন করবে 60 গিগাওয়াট, 3 গুণ 3 গর্জেস ড্যামের। কিন্তু ভয়টা অন্য জায়গায়। এই নদী তো নিচে নেমে যায় ভারতের অরুণাচলের দিকে। তাই আশঙ্কা, একদিন চীন চাইলে জল আটকাতে পারবে, আবার হঠাৎ ছেড়ে দিতে পারবে। এক চাপে খরা, অন্য চাপে বন্যা। আরও পশ্চিমে চীন গোপনে বানাচ্ছে আরেক মেগা ড্যাম মাবজা জাংবু নদীতে। তথ্য গোপন, কিন্তু স্যাটেলাইট বলছে এটিও বিশাল। জল থেকে শক্তি, শক্তি থেকে প্রভাব। তিব্বতের নদীগুলো কেবল পানি নয়, এগুলো শক্তির শিরা। এই জলই ভারতের আসাম, অরুণাচলের জীবন রস। চীন যদি কখনো এই প্রবাহকে অস্ত্র বানায়, যুগের নতুন জ্বালানি যুদ্ধ। চীন জানে ভবিষ্যতের যুদ্ধ কেবল বন্দুকে নয়, বিদ্যুতে। এআই যুগের ডেটা সেন্টারগুলো গিলে খাচ্ছে বিদ্যুৎ। একটি সেন্টারে খরচ করে ছোট শহরের সমান শক্তি। তাই চীন চাইছে আগেই প্রস্তুত থাকতে। তার বিদ্যুৎ উৎপাদন গত 25 বছরে 4 গুণ বেড়েছে, আর তিব্বতের জলবিদ্যুৎ হবে সেই জ্বালানির প্রাণ। ভারতের সামনে নীরব বার্তা। চীনের সব কাজের পেছনে আছে এক ঠান্ডা কৌশল। তাদের আসল মনোযোগ তাইওয়ানে, কিন্তু ভয় ধরেছে ভারতের মনে। যদি পূর্ব সীমান্তে যুদ্ধ লাগে, তাহলে পশ্চিম দিক থেকে ভারত যেন সুযোগ না নেয়। সেজন্যই এই পাহাড়ি শক্তি নির্মাণ। এই অবকাঠামো চীনের জন্য ঢাল, যুদ্ধ ঠেকাতে যুদ্ধের প্রস্তুতি। কিন্তু সমস্যা হলো, দুই দিকের আস্থা শূন্য। চীনের চোখে এটি প্রতিরক্ষা, ভারতের চোখে এটা আগ্রাসন। ফলে প্রতিটি রাস্তা, প্রতিটি বিমানবন্দর, প্রতিটি বাঁধ এখন পরিণত হয়েছে এক অদৃশ্য সংঘর্ষ ক্ষেত্রে। সেপ্টেম্বরে যখন রাশিয়ার ড্রোনগুলো পোল্যান্ডের আকাশ ছুঁয়ে যায়, তখন ইউরোপ কেঁপে ওঠে। ন্যাটো দ্রুত যুদ্ধবিমান উড়ায়। তারা ছড়ে A9 সাইড উইন্ডার ক্ষেপণাস্ত্র। প্রতিটির দাম $4 লাখ বেশি। আর যে ড্রোনগুলো তারা ভূপাতিত করে, সেগুলোর দাম ক্ষেপণাস্ত্রের তুলনায় শতভাগেরও কম। এ যেন কোটি টাকায় কয়েন মারার খেলা। এস্তোনিয়াতেও ঘটল একই কাহিনী।
রুশ বিমান আকাশে ঢুকতেই ইতালির F-35 আর তুরস্কের AWACS জেগে উঠল। প্রতি ঘন্টার উড়ান যোগ করল হাজার হাজার ডলার খরচের হিসাব। রুশ ড্রোনগুলো সস্তা, ভীষণ সস্তা, আর এখানেই ইউরোপের দুর্বলতা নগ্ন হয়ে বেরিয়ে পড়ে। ব্যয়বহুল প্রতিরক্ষা তুচ্ছ আক্রমণের সামনে ভঙ্গুর হয়ে পড়ছে। এ কারণেই ইউরোপের নীতি নির্ধারকরা ভাবছেন এক নতুন দেয়াল, দ্য ড্রোন ওয়াল। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ফন ডার লায়েন 10 সেপ্টেম্বর তার ভাষণে এই ধারণা দেন। তিনি বলেছিলেন, ফিনল্যান্ড থেকে রোমানিয়া পর্যন্ত এক নতুন প্রতিরক্ষা রেখা, ড্রোন বিরোধী এক বিশাল ঢাল। এই দেয়াল কংক্রিটের নয়, এটি তৈরি হবে রাডার, জ্যামার আর প্রতিরোধী অস্ত্রে। একবার চালু হলে এটি শনাক্ত করতে পারবে শত্রুর ড্রোনকে আর ধ্বংস করতে পারবে এমন দামে যে খরচ ন্যাটোর বর্তমান নীতির তুলনায় অতি সামান্য। কারণ ইউরোপ এখন বুঝেছে, $1000 ড্রোনকে ধ্বংস করতে লাখো ডলারের ক্ষেপণাস্ত্র ছোড়া মানে নিজের কফিনে পেরেক ঠোকার মতোই নির্বুদ্ধিতা। শীতল যুদ্ধের সময় ইউরোপের আকাশে ছিল ভিন্ন হুমকি, রাডার চেইন, ইন্টারসেপ্টর স্কোয়াড্রন, পারমাণবিক প্রতিরক্ষা, সবই সাজানো ছিল মানুষের চালানো বোমারু বিমানের জন্য। ব্যয়বহুল অস্ত্রের বিপরীতে ব্যয়বহুল প্রতিরক্ষা, ভারসাম্যপূর্ণ খেলা। কিন্তু আজ যুদ্ধ বদলে গেছে। আজ শত্রু আসে ঝাঁকে ঝাঁকে ছোট ড্রোন হয়ে, ধীরে চলে, নিচে উড়ে, অথচ মারাত্মক। এগুলো বানানো সহজ, দাম কম আর ক্ষতির পরও সহজে প্রতিস্থাপনযোগ্য। ইউক্রেনের যুদ্ধ সেই সত্যটাই উন্মোচন করেছে। ড্রোন এখন যুদ্ধক্ষেত্রের হৃৎপিণ্ড। এক ড্রোন উড়িয়ে দিতে পারে $মিলিয়ন ট্যাঙ্ক, থামিয়ে দিতে পারে রসদ, ধ্বংস করতে পারে বিদ্যুৎ কেন্দ্র, এমনকি শহর। ন্যাটো এখন বুঝছে, পুরনো সোভিয়েত বিরোধী প্রতিরক্ষা আর চলে না। নতুন হুমকি এসেছে, আটটা মোকাবিলার জন্য দরকার নতুন কৌশল। সেপ্টেম্বর 2025, রাশিয়ার আকাশ লঙ্ঘন নিয়ে ন্যাটোর ঘুম হারাম। পোল্যান্ডের সীমানা পেরোয় 2 ডজন শাহেদ ধরনের ড্রোন। কিছু গুলি করে নামানো যায়, অনেকগুলো হারিয়ে যায় অদৃশ্যের মতো। কিছুদিন পর এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে 3টি রুশ MiG-31 যুদ্ধ বিমান। 12 মিনিট ওরা উড়ে বেড়ায়। তারপরেই ইতালির F-35 উঠে পড়ে তারা দিতে। তারপর তুরস্ক পাঠায় AWACS নজরদারি বিমান। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র সতর্কতা। ডেনমার্কেও দেখা যায় ড্রোন উঠতে। বিমানবন্দর বন্ধ, সামরিক ঘাঁটি লকডাউন। কোপেনহেগেন আর অস্লোয় বন্ধ প্রধান এয়ারপোর্ট। মাসের শেষে আবারও দেখা যায় রুশ বিমানগুলো বাল্টিক আকাশ ঘেঁষে উঠছে। ন্যাটো বাধ্য হয় একের পর এক ইন্টারসেপ্টর করতে। কিন্তু এই ঘটনাগুলো হঠাৎ নয়, এগুলো পরিকল্পিত। মস্কো চায় ইউরোপের ঐক্য ভাঙতে, ন্যাটোর প্রতিক্রিয়া মাপতে। কত দ্রুত তারা উঠে দাঁড়ায়, কোন অস্ত্র ব্যবহার করে, কত সময় লাগে, সব তথ্য সংগ্রহ করে রাশিয়া। একটি এস্তোনিয়া ঘটনার উদাহরণই যথেষ্ট। ন্যাটো প্রতিক্রিয়া জানাতে নেয় 12 মিনিট। এই 12 মিনিটে খরচ হয় বিপুল অর্থ। F-35 এর প্রতি ঘন্টার খরচ $40,000 আর AWACS এর 66,000। বিমানবন্দর বন্ধে যোগ হয় আরও কোটি টাকার ক্ষতি। রাশিয়া জানে এই ফাঁকফোকর, জানে এই অর্থনৈতিক দুর্বলতা। ইউরোপও জানে, তাই তারা বলছে, সময় এসেছে নতুন দেয়ালের, সময় এসেছে ড্রোন ওয়ালের। এই দেয়াল দেখতে কেমন হবে, কবে তৈরি হবে, কে অর্থ দেবে, সবই এখনো অনিশ্চিত। হয়তো একাধিক স্তরে সাজানো সেন্সর, রাডার, লেজার, জ্যামার, প্রতিরোধী ড্রোন, এক বিশাল নেটওয়ার্ক যা সমন্বিতভাবে শত্রু ড্রোন শনাক্ত ও ধ্বংস করবে সীমান্ত ছাড়িয়ে আসার আগে। ইউক্রেন, মলদোভাকেও এই প্রকল্পে যুক্ত করা হতে পারে। বিশ্বজুড়ে এখনই চলছে ড্রোন বিরোধী প্রযুক্তির দৌড়। ইউক্রেন ব্যবহার করছে শব্দ সংবেদনশীল সেন্সর। আমেরিকার ব্লু হোলোকাস্ট লেজার মাত্র $3 এক ড্রোন গলিয়ে দিতে পারে। ইউরোপ চায় এসব অভিজ্ঞতা কাজে লাগাতে, কিন্তু 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্তে এমন নেটওয়ার্ক গড়া সহজ নয়। ইউরোপীয় প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়াস কুবিলিও বলেছেন, প্রাথমিক শনাক্তকরণ ব্যবস্থা আমরা 1 বছরে দাঁড় করাতে পারবো, কিন্তু পূর্ণাঙ্গ প্রতিরক্ষা জাল বানাতে সময় লাগবে অনেক। সবচেয়ে বড় প্রশ্ন অর্থ। কে দেবে এই বিশাল ব্যয়? নতুন তহবিল, পুরনো প্রতিরক্ষা বাজেট থেকে কাটছাট, নাকি সদস্য দেশগুলোর যৌথ অনুদান? কেউ নিশ্চিত নয়। তবে একটা জিনিস নিশ্চিত, ইউরোপের প্রতিরক্ষা শিল্পে শুরু হবে সোনার যুগ। রাডার, লেজার, জ্যামার, ড্রোন, সবকিছুরই চাহিদা আকাশ ছোঁয়া। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সুইডেন হবে এই প্রকল্পের মেরুদণ্ড। কিন্তু বাইরে থেকেও আসবে খেলোয়াড়, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, তুরস্ক। তবু সবচেয়ে কঠিন কাজ হবে ঐক্য। ডজন ডজন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা একত্র করা সহজ নয়। লাগবে একই প্রযুক্তি মান, নিরাপদ যোগাযোগ, যৌথ মহড়া, আর সবচেয়ে কঠিন রাজনৈতিক ছাড়। ইউরোপকে কিছুটা সার্বভৌমত্ব ছেড়ে দিতে হবে ব্রাসেলসের হাতে, যদি তারা চায় ড্রোন বল সত্যিকার অর্থে কাজ করুক।
তবে হয়তো এবার ভয়ই এক করবে ইউরোপকে, কারণ ইতিহাস বলছে মস্কোর ভয় ব্রাসেলসের আহ্বানের চেয়েও বেশি শক্তিশালী। ইউরোপ আজ আকাশের দিকে তাকিয়ে আছে, ড্রোনের ভন ভন শব্দে তার ভবিষ্যৎ লিখছে এক নতুন যুদ্ধের ভাষায়। রাফাল বনাম জেট-এনসি, আকাশের সিংহাসনে কার রাজত্ব? ফ্রান্সের গর্জন নাকি চীনের ঝড়? আকাশ, যেখানে গতি মানেই বেঁচে থাকা আর ভুল মানেই ধ্বংস, সেই নীল শূন্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দুটি যুদ্ধ বিমান, ফ্রান্সের রাফাল আর চীনের জেট-এনসি। দেখতে ভিন্ন, প্রযুক্তিতে আলাদা, কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধে কে হবে রাজা? রাফাল হলো এক বহুমুখী যুদ্ধ বিমান যা তৈরি করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। এই বিমানের গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, আর এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ রাফাল কেবল আকাশযুদ্ধের অস্ত্র নয়, এটি এক উড়ন্ত শক্তির প্রতীক, এক মহাশক্তিধর যুদ্ধযন্ত্র। অন্যদিকে জেট-এনসি হলো চীনের আধুনিক ফাইটার জেট, যা সজ্জিত শক্তিশালী নিক্স রাডার এবং AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে প্রযুক্তি দিয়ে। এটি চীনের সামরিক প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে রাফালের সেন্সর প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে করেছে আরও নির্ভরযোগ্য ও মারাত্মক। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় রাফাল যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপকভাবে। পাকিস্তানের দাবি ছিল তারা চীনের তৈরি জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান দিয়ে ভারতের একটি রাফাল ভূপাতিত করেছে, তবে ভারত সেই দাবি অস্বীকার করেছিল। এখন আবার আলোচনা এসেছে জেট-এনসি যুদ্ধ বিমান, তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ এ মাসের শুরুর দিকে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশ চীন থেকে প্রায় $2 বিলিয়ন ব্যয়ে 20টি জেট-এনসি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এই জেট-এনসি আসলে জেট-এনসি বি মডেলের রপ্তানিযোগ্য সংস্করণ, যা বিদেশি ক্রেতাদের জন্য চীন তৈরি করেছে। এরপর স্বাভাবিকভাবেই দুই ধরনের যুদ্ধ বিমানের পার্থক্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে। প্রশ্নটা এখন একটাই, রাফাল আর জেট-এনসি দুইয়ের মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়? ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধ বিমান যেন আকাশের সর্বগামী যোদ্ধা। ঘন্টায় গতি 2200 কিলোমিটার, আক্রমণ চালাতে পারে শত্রুর মাটিতেই, আকাশে, এমনকি সমুদ্রেও। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক, এটি বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। অন্যদিকে চীনের তৈরি জেট-এনসি হলো এক আধুনিক, স্মার্ট ও দ্রুত প্রতিদ্বন্দ্বী, যা রয়েছে শক্তিশালী AESA রাডার আর উন্নত এভিওনিক্স সিস্টেম। কিন্তু পার্থক্য সেখানেই শেষ নয়। রাফাল চলে দুটি ইঞ্জিনে, মানে এক ইঞ্জিনে আঘাত লাগলেও আরেকটি তাকে বাঁচিয়ে আনতে পারে। বিপরীতে জেট-এনসি হলো একক ইঞ্জিনের যুদ্ধ বিমান, দাম কম কিন্তু ঝুঁকি বেশি। যুদ্ধক্ষেত্রে একবার ইঞ্জিনের সমস্যা হলে পাইলটের জীবন বাজি। ওজন আর বহন ক্ষমতার দিক থেকেও রাফাল এগিয়ে। এর সর্বোচ্চ টেক অফ ওজন 24.5 টন, যেখানে জেট-এনসির সীমা প্রায় 19 টন। এর মানে রাফাল নিতে পারে বেশি জ্বালানি, উঠতে পারে অনেক দূরে, আর বহন করতে পারে আরও ভারী অস্ত্র ভাণ্ডার। দূরপাল্লার যুদ্ধে কে এগিয়ে? রাফালকে ধরা হয় লং রেঞ্জ যোদ্ধা, যে শত্রুকে অনেক দূর থেকেই ধ্বংস করতে পারে, আর জেট-এনসি কার্যকর মিড রেঞ্জ লড়াই। তবে জেট-এনসির হাতে আছে ভয়ঙ্কর অস্ত্র, PL-15 মিসাইল, যা চোখে দেখা যায় না এমন লক্ষ্যেও আঘাত হানতে পারে। এই মিসাইল নিজেই রাডার চালিয়ে লক্ষ্য খুঁজে নেয়, তাই রাফালের মতো প্রতিপক্ষকেও ভোগাতে পারে অনেক দূর থেকে। তবে ফরাসি রাফালকে আলাদা করেছে এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম স্পেকট্রা। এটি শুধু শত্রু রাডার এড়াতেই নয়, বরং তাদের যোগাযোগও জ্যাম করে দিতে পারে। বিশ্লেষকরা বলেন রাফালের স্পেকট্রা সিস্টেম বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধ প্রযুক্তি। রাফালে রয়েছে 14টি হার্ড পয়েন্ট, যেখানে ট্যাঙ্ক, মিসাইল, ক্রুজ অস্ত্র সব একসাথে বহনযোগ্য। জেট-এনসি যদিও প্রযুক্তিতে এগিয়ে আসছে, তবুও যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতায় পিছিয়ে। রাফাল ইতোমধ্যে লিবিয়া, সিরিয়া ও আফ্রিকার যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। জেট-এনসি এখনও তুলনামূলক নতুন মুখ। আর দাম, এখানেই জেট-এনসির জয়। একটি রাফালের দাম যেখানে $80 থেকে $125 মিলিয়ন, সেখানে জেট-এনসি পাওয়া যায় $40 থেকে $60 মিলিয়ন। তাই যারা পশ্চিমা যুদ্ধ বিমান কিনতে পারেন না বা চান না, তাদের জন্য চীনা ফাইটার এখন এক প্রিয় বিকল্প। বিশ্লেষকদের ভাষায়, পরিষ্কার আকাশে দক্ষ কৌশলে রাফাল অজেয়, কিন্তু PL-15 হাতে জেট-এনসিও কম ভয়ঙ্কর নয়। শেষ পর্যন্ত রাফাল যেখানে রাজকীয় পরিপূর্ণতা, জেট-এনসি সেখানে দ্রুত উত্থানের প্রতীক। একদিকে ফরাসি নিখুঁত প্রকৌশল, অন্যদিকে চীনা সাহসী উদ্ভাবন। প্রশ্নটা তাই এখনো খোলা, যখন তারা মুখোমুখি হবে আকাশে গর্জন তুলবে কে? রাফালের গর্ব নাকি জেট-এনসির গতি? একই আকাশে দুই যোদ্ধা, একটি ইউরোপের অহংকার, অন্যটি এশিয়ার উচ্চাকাঙ্ক্ষা। বিজয়ী হোক যেই হোক, আকাশে তখন শুধু শোনা যাবে একটাই শব্দ,
গর্জন।